আপনিও এখানে আজকে সুবিধাবাদী একটা অবস্থান নিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আজকে সুবিধাবাদী অবস্থান নিছেন। উনি ব্রাজিল আর্জেন্টিনা কোনোটাতেই যান নাই, উনি আজকে ইংল্যান্ডের পক্ষ নিছেন। না হলে উনার সকল শুভাকাঙ্ক্ষী দুই ভাগে বিভক্ত হয়ে যাইতো, এক ভাগ অনেক ফেভার না পাইতো, এক ভাগ পিছনে পড়ে সাজিস, যাইতো। আমি একটা আর আপনি সাজিস নিলেন আমি একটা আপনি কথা বলি, আর্জেন্টিনা সাজিস ব্রাজিল সাজিস দুইটাই আমি নিয়ে একটা কথা নিলেন। বলি, সাজিস আমি একটা কথা বলি। সেইটা হচ্ছে যে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া বা মানে এই দেশগুলির খেলা দেখে আমরা ফুটবল খেলাকে ভালোবাসি। আসলে ঘটনা হচ্ছে 82-86 সালের আগ পর্যন্ত এটা সুবিধাবাদী অবস্থান না ভাই। আপনি আর্জেন্টিনার সাপোর্টার আমি না ভাই, জানি, মজা করছি আমি ভাই, আমি সিরিয়াসলি আপনি নিবেন না। আর্জেন্টিনার সাপোর্টার আমি জানি, নাসিরও আর্জেন্টিনার সাপোর্টার। এটা পৃথিবী দুই ভাগ হওয়ার জন্য না। আমি মনে করি ব্রাজিল আর আর্জেন্টিনার যে দ্বন্দ্ব আমাদের দেশে সেইটাই ফেক, সেইটাই হওয়ার কথা না। কারণ কারণ খেলাই হয় হচ্ছে ইউরোপ বনাম, মানে আমি ওইভাবে দেখি আর কি। যাই হোক, ল্যাটিন আপনাদের মতামত ল্যাটিন আমেরিকা। এটা এটা থাকতে পারে আপনাদের মতামত। জি জি জি। আর আর্জেন্টিনা ব্রাজিল কেউই চ্যাম্পিয়ন হইলে আমার কোনো সুবিধা পাওয়ার কোনো চান্স নাই। যাই হোক, আপনি যদি জি স্থানীয় জি। সরকার নির্বাচনের কথাটা একটু আমরা বলেন। স্থানীয় সরকারে যদি জি আসি, আসলে আমরা এখন একটা সংসদে বিরোধী দলীয় জোট হিসেবে ফাংশন করছি। তো সেই জায়গা থেকে আসলে আমাদের অনেকের এই প্রশ্নটা ছিল যে স্থানীয়ভাবে আমরা একসাথে জাতীয় নির্বাচনের মতো নির্বাচন করব কিনা। কিন্তু আমরা যখন, যে খুব স্বাভাবিকভাবে আমাদের জোটের বড় রাজনৈতিক দল জামায়াত ইসলামী, তাদের সাথে আমরা যখন কথা বলেছি, না, আমি তাদের ইচ্ছাটা হলো তারা এককভাবে এই নির্বাচনটা করতে চায়। এবং আমাদের মনে হয়েছে যে আমরাও এই নির্বাচনটা, এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এককভাবে করতে চাই। কারণটা হচ্ছে এর মধ্য দিয়ে আমরা যেমন যেই 30টা আসনে জাতীয় নির্বাচন করেছি শাপলাকলি প্রতীকে, সেখানে ওয়ার্ড পর্যন্ত এনসিপির একটা ভিত্তি তৈরি হয়েছে। তো আমরা স্থানীয় নির্বাচনও যদি এককভাবে এই নির্বাচনটা করতে পারি, আমরা হয়তো খুব বেশি জায়গায় জিততে পারবো না, কিন্তু ওই জায়গায় আমাদের একটা সমর্থক, শুভাকাঙ্ক্ষী কিংবা ভোট বেস তৈরি হবে, অন্তত একটা সাংগঠনিক কাঠামো তৈরি হবে। তো সাজিস, আমরা আমার একটু সেই কাজটা করতে জনাব চাচ্ছি। আলম, আমার একটু জানার ইচ্ছা, যেহেতু আপনি মুখ্য সংগঠক একটা বড় জায়গার, আপনার কাছে কি ভাই মনে। আমাকে একটু, ভাই একটা জিনিস বলি, কিছু মনে করে না, জি, আমাকে হচ্ছে জনাব সার্জিস বললে ভালো হবে, আলম শুনলে সালামের কথা মাথায় চলে আসে। হ্যাঁ, না মানে লাস্ট নেমটার সাথে জনাব করতে হয় তো, সেই না জন্য না, আমি জানি। এটা বলছিলাম আর কি। আমার অসুবিধা নাই, আপনি ঠিক আমাকে আছে, অনুমতি দিলে আপনাকে সার্জিস বলেও ডাকতে পারি আমি, মানে আপনি যদি প্লিজ কিছু মনে না প্লিজ করেন। প্লিজ। তো সার্জিস, জি যে প্লিজ। জিনিসটা আমি বুঝতে চেষ্টা করতেছিলাম যে আপনি মাঠ পর্যায়ে যখন বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনগুলি খুব হিটেড হয়, আপনি জানেন বা জি। এই ব্যাপারে যাদের অভিজ্ঞতা, তো সেই ক্ষেত্রে কি জামায়াতে ইসলামীর সাথে আপনাদের যে জোটটা এখন সংসদে বা যেটাকে আপনারা নির্বাচনী জোট বলছেন, সেইটা কোনোভাবে হ্যাম্পার্ড হতে পারে? কারণ আপনাদের হয়তো, আপনাকেই হয়তো সেখানে গিয়ে কোনো একটা অঞ্চলে আপনাকে হয়তো জামাত ইসলামের বিপক্ষে কিছু একটা বলতে হইতে পারে, আমি জানি না, মানে হুম। মানে এইটা আপনারা চিন্তা জি জি করেছেন জি, কিনা? এটা একদমই স্বাভাবিক এবং এটা আমরা চিন্তাও করেছি। এই জায়গা থেকে আসলে জোটের যে বন্ডিংটা কিংবা হচ্ছে যেভাবে পারফর্ম করার জায়গাটা, আমি এটা মনে করি আপাত দৃষ্টিতে কিছুটা ওইখানে নির্বাচন চলাকালীন সময় ডিস্টেন্স ক্রিয়েট হবে। কারণ দিন শেষে মাঠ পর্যায়ের এই যে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক বা মাঠ পর্যায়ে নির্বাচনী এনভায়রনমেন্টটাতে আপনি দেখেন, যখনই দক্ষিণে সাদিক কায়েমের নাম আসলো, হুম আসিফ মাহমুদের যারা সমর্থক শুভাকাঙ্ক্ষী, সাদিক কায়েমের যারা সমর্থক শুভাকাঙ্ক্ষী, তাদের মধ্যে কিন্তু একটা হুম মানে সোশ্যাল মিডিয়া একটা ফাইট শুরু হলো আর কি, হ্যাঁ, আসার সাথে সাথে। কিন্তু ধরেন বিএনপির যিনি প্রার্থী হতে যাবেন তার সাথে কিন্তু এটা হয় নাই। সো ওই জায়গা থেকে স্বাভাবিকভাবে আমার কাছে মনে হয় হয়তো কিছুটা এই জায়গায় একটা ডিস্টেন্স আসতে পারে। কিন্তু দিন শেষে রাজনৈতিক জোটটা আবার দেশের স্বার্থে, সংসদের স্বার্থে এটা গুরুত্বপূর্ণ। কারণ মানে আপনারা যে অবস্থায় বিরোধী দল আছে, দুইটাকে আলাদা আলাদা করতে পারবেন, মানে ক্লাব ফুটবল আর বিশ্বকাপ ফুটবলের মতো যেরকম। আমরা না করার চেষ্টা করব আমরা, তবে এটাতে কতটুকু সফল হবে এটা সময়ই বলে দিবে। তবে এখনো যেহেতু স্থানীয় নির্বাচন অন্তত আরো 6 মাস আছে, আমরা যেটা বুঝতে পারছি আমাদের স্থানীয় সরকারের যিনি মন্ত্রী আছেন, আমাদের হুম মহাসচিব, তার কথায়, তাহলে সময়ের সাথে সাথে আরো বোঝা যাবে নির্বাচনের 1 মাস 2 মাস আগে গিয়ে যে এখানে তো কয়েকটা লেয়ার, সিটি কর্পোরেশন আছে, উপজেলা আছে, হুম পৌরসভা আছে, ইউনিয়ন, ওয়ার্ড আছে। সো এমনও হতে পারে 2-1টা লেয়ারে জোটগতভাবে হলো, যেটা করা সম্ভব, যেটা বড় আকারে, এমন হতে পারে বাকিগুলো এককভাবে হলো। কিন্তু ওকে এখন পর্যন্ত আমরা এককভাবে প্রস্তুতি নিয়ে আগাচ্ছি। ওকে, আপনারা এককভাবে প্রস্তুতি নিয়ে আগাচ্ছেন, কিন্তু সেটি পরে আবার কিছুটা পরিবর্তনও হতে পারে। যেমন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথমে আপনাদের মনে হয়েছিল যে আপনারা এককভাবে নির্বাচন করবেন, পরে আবার সেটা ভিন্ন বাস্তবতা ভিন্ন হয়েছে, সেটি নিয়েও আমরা আসলে নিশ্চয়ই পরে শুনবো। আমি একটু যেন নাসির আপনার কাছে আসতে চাই যে যেন নাসির, আপনার পেশা কি, মানে হোয়াট ডু ইউ ডু আহ, ফর লিভিং? এখন হচ্ছে আমি ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। জি, এর বাইরে হচ্ছে ব্যবসা বাণিজ্যের বিষয়ে ভাবছি, এখনো ব্যবসা করছি না, তবে দায়িত্বের পরে আমি ব্যবসা বাণিজ্যতে যাবো ইনশাল্লাহ। আপনার কি কোনো ডিপেন্ডেন্ট আছেন, বা আপনার মানে আমাকে অনেকেই মনে করেন যে আমি প্রশ্নগুলি করি এটা ঠিক, কিন্তু আমি দেখছি যে যারা পাবলিক
মানে পলিটিক্স করেন, যারা সামনে আসেন, তাদের এই প্রশ্নটা করা উচিত, আমাদের সবার জানার অধিকার আছে। মানে আপনার কোনো ডিপেন্ডেন্ট কি আছেন, বা আপনার যে ব্যয় সেগুলি কি আপনি পরিবার থেকে নেন? মানে আপনার মানে আপনি কি কোনো অর্থনৈতিকভাবে কোনো কিছুর সাথে জড়িত? না, অর্থনীতির সাথে কোনোভাবে জড়িত না। প্রথমত হচ্ছে আমি তো দীর্ঘদিন ধরে ছাত্র দলের রাজনীতি করছি, আপনি জানেন যে প্রায় 15-16 বছর। তো প্রায় আমাদের দায়িত্ব শেষ এখন আসলে। তো ধরেন শুরুর দিকে হচ্ছে একদম বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে যখন আমরা রাজনীতি করতাম, তখন রাজনীতি, টিউশনি এগুলো করতাম পরিবারের একটি অংশ। যেমন আমার রাজনীতির একটি অংশ আমার পরিবার, আমার চাচা উনি দিয়ে থাকতেন। এরপরে যখন একটু বড় হয়েছি, সংগঠনের দায়িত্ব পেয়েছি, তখন ধীরে ধীরে যারা সংগঠনের পূর্বে দায়িত্ব পালন করেছেন তাদের একটি অংশ আমাদেরকে সহযোগিতা করেছেন। এখনো বেশিরভাগ অংশ আসলে আমাদের এইভাবে চলে আসছে, পরিবারের একটি অংশ এবং সংগঠনের যারা পূর্বে দায়িত্ব পালন করেছে তাদের থেকে ব্যক্তিগতভাবে নিয়ে আমাদের মানে ব্যক্তিগত ব্যয়টা এইভাবে নির্বাহ করা হচ্ছে। ওকে, মে আই আস্ক যে আপনি কি এখনো ছাত্র, মানে আপনি মানে পড়াশোনার সঙ্গে আছেন কিনা? আচ্ছা, এটি আমি একদম পরিষ্কার করছি। এর আগেও আপনি এই হ্যাঁ, আপনার কোশ্চেনটি কাছে প্রশ্ন কমন পড়ে যাচ্ছে, আগেও একই না প্রশ্ন। কমন পড়ে না, না না, এর আগেও অনেক জি সংগঠনের জি শীর্ষ নেতাদেরকে এটি করেছেন। আমি বাংলাদেশে যে কটি ছাত্র সংগঠন রয়েছে, আমি আমারটা বলছি, জি আমরা কেউ নিয়মিত শিক্ষার্থী নয়। ওকে, মানে নিয়মিত শিক্ষার্থী যে অর্থে বলে থাকে, ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাসরুমে যাওয়া অনার্সের অর্থে আর কি। জি যাওয়া, জি মানে 4 বছর অনার্স, 6 বছর এবং 1 বছরের মাস্টার্স আরো 1 বছর, মানে এই 8 বছরের যে নিয়মিত শিক্ষার যে সংজ্ঞা, এই সংজ্ঞায় বাংলাদেশের কোন ছাত্র সংগঠনের কোন শীর্ষ নেতা পড়েন না না। ভাই, আমি একটা জিনিস শুধু অ্যাড করি, এটা জনাব আলম, উনি শেষ করুক, আমি না আমি একটু ঠিক বলি, আছে ভাই, সরি আমি একটু বলি, জনাব আমি একটু বলি। বলেন। হ্যাঁ, এনসিপি ছাত্র সংগঠন ছাড়া, কারণ তারা সদ্য ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করেছেন না, গত ঠিক আছে, 2 ঠিক বছর আছে, ধরে। তাহলে আপনি বলতেছেন যে আমি বলতেছি এর যে বাইরে এর বাইরে বলতেছেন যে আপনাদের বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশের বেশিরভাগই এনসিপি ছাত্র সংগঠন ছাড়া আচ্ছা কোন ছাত্র সংগঠনের শীর্ষ কোন নেতা রেগুলার যে নিয়মিত শিক্ষার্থী যে সংজ্ঞা আমরা বলে থাকি সেই সংজ্ঞায় পড়ে না। ওকে, তবে আমরা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি এখন জাপানিজ স্টাডির শিক্ষার্থী, এরকম করে বাংলাদেশের অনেক শীর্ষ সংগঠনের শীর্ষ নেতারা যেভাবে শিক্ষার্থী, আমরা ঠিক সেভাবে শিক্ষার্থী। আপনি ডোন্ট টেক ইট পার্সোনালি, আমি জাস্ট জানতে চাইছি যে আপনি যদি নিয়মিতভাবে এই ছাত্র দলের সাথে সংশ্লিষ্ট না হতেন, তাহলে আপনার পড়ালেখা কবে শেষ হতো? মানে এটা আপনি 15-16 সাল, 15-16 সাল, মানে আরো 10 বছর আগে। তো আপনাদের সর্বশেষ কাউন্সিল কবে হয়েছিল? মানে মানে এইটি সর্বশেষ কাউন্সিল কবে হয়েছিল, সামনেরটি কবে? এটি হচ্ছে আমাদের সর্বশেষ কাউন্সিল হয়েছিল 2019 সালে, ভোটের মাধ্যমে কাউন্সিল হয়েছিল। এরপরও আমাদের আরো 3টি কমিটি হয়েছিল, সেগুলো ভোটের মাধ্যমে হয়নি, সেগুলো স্বাভাবিক যে কমিটি প্রকাশ করা হয় সেটির মাধ্যমে হয়েছিল। আমাদের এই কমিটিটি 2024 সালের 1 মার্চ প্রকাশিত হয়েছে, যখন আওয়ামী লীগ সরকার ছিল, অর্থাৎ নির্বাচনের পরবর্তী সময়ে। এখন 2 বছর 3 মাস চলমান আছে, আমাদের মেয়াদ শেষ, যে কোনো সময় আমাদের নতুন কমিটি হবে, তারপরে নতুনরা দায়িত্ব পালন করবে। এবং আপনি যেটি আসলে বলতে চাইছেন সেটি হচ্ছে গত 17 বছরে আপনি জানেন যে একটি গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা, শক্তিশালী একটি গণতান্ত্রিক যাত্রা বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আপনাদের সামনে কাউন্সিল নিয়মতান্ত্রিকভাবে কমিটিগুলো, সামনে কাউন্সিল খুব শীঘ্রই হবে, তাই তো? হ্যাঁ, নিয়মতান্ত্রিকভাবে কমিটি হয়নি, সেই জন্য আমাদের আসলে ছাত্রদলের শীর্ষ নেতাদের স্বাভাবিক বয়সের থেকে একটু বেশি বয়স হয়েছে, এটি সত্য। তবে এখন যেহেতু একটি স্বাভাবিক সময়, ইনশাল্লাহ এই বয়সটি কমে আসবে এবং মোটামুটি নিয়মিত শিক্ষার্থীরাই সংগঠনে হয়তো দায়িত্ব নেবে ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। জনাব সার্জিস আলম, আপনি কিছু একটা বলতে চাইছিলেন, আপনি কি সংক্ষেপে একটু বলবেন যে মানে আপনি কি বলতে চাইছিলেন? তাহলে আমি প্রশ্নটি আপনার প্রশ্ন। না, এটা নাসির ভাই বলে দিয়েছে অলরেডি। আমাদের এনসিপি ছাত্র সংগঠন, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় কমিটির যারা 2 জন রয়েছেন, দায়িত্ব পালন করছেন সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে, তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স এর রানিং স্টুডেন্ট। ওকে, জনাব সার্জিস আলম, জনাব সার্জিস আমাকে শোনা যাচ্ছে? আমি একটু অ্যাড করতে চাই শুধু এই কথার বাইরে। জি বলেন। মানে খুব জরুরি কি আপনার কানেকশনটা, আপনার ভিডিওটা চলে গেছে, আপনি ভিডিওটা আসা পর্যন্ত অপেক্ষা করবেন, ততক্ষণ আমি জনাব সার্জিস আলমের সাথে একটু কথা বলি। তো জনাব সার্জিস আলম, আপনি কি করেন, মানে যদি আমি পেশাগতভাবে জানতে চাই যে মানে আপনি আচ্ছা, জীবিকার জন্য আপনি কি করেন? জি জি, আমার আসলে নির্বাচনের পর থেকে এটা আমার নিজেরই একটা চিন্তার গুরুত্বপূর্ণ জায়গা ছিল। পরবর্তীতে আমি কয়েকটা জায়গাকে নিয়েছি এবং ছোট ছোট ভাবে একদম রুটিন বেসিসে এই প্রত্যেকটা জায়গায় একটু মেনটেন করার চেষ্টা করছি। প্রথমত আমি নির্বাচনের পরপরই আমি আসলে আমার সকল সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, আমি প্রত্যেকটা জায়গায় মনিটাইজেশন অন করেছি। এখান থেকে আমি
একটা ভালো হচ্ছে কি বলবো অর্থ আসে, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি প্রত্যেক মাসে 10টা একদম নিয়ম করে টকশোতে যাই, সেটার জন্য একটা ভালো অনারিয়াম পাই, যেমন আজকে আপনার এটার জন্য তো আমি একটা অনারিয়াম পেয়েছি। শিওর শিওর। এরপরে আমি আমার হচ্ছে আরেকটা কাজ করেছি, যেটা আমাদের হচ্ছে আমার বাসা একদমই গ্রামে, তো আমাদের একটু জমি জায়গা আছে, তো সেই জায়গাটাতে আমি, আমার আব্বু, আমার চাচ্চু মিলে আমরা হচ্ছে একটা এগ্রো ফার্ম করতেছি। তো ওইটা থেকে এখনো প্রতি মাসে হচ্ছে আমাদের অলরেডি ছোট পরিসরে আসতেছে, বাট আসতেছে আমাদের একটু আর কি রেভিনিউ। তো এরকম করে ছোট ছোট একটু মানে ইনকাম সোর্স ক্রিয়েট করার চেষ্টা করতেছি এবং এটাকে আরেকটু বাড়ানোর চেষ্টা করতেছি, যেন নিজেও একটা সচ্ছল এবং ট্রান্সপারেন্ট একটা উপার্জনের মধ্য দিয়ে যেতে পারি। ফ্যামিলিকেও সাপোর্ট দেওয়াটা জরুরি এখন, কারণ আসলে এতদিন হয়তো আমি কোনো একটা যদি চাকরির পড়াশোনায় থাকতাম, হয়তো গভর্নমেন্ট কোনো একটা ভালো জবে থাকতাম, ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যেত। কিন্তু মাঝখান দিয়ে যেটা হয়েছিল যে এত কেন্দ্রিক, এত ব্যস্ততার মাঝে আমার যে ফ্যামিলির প্রতি একটা রেসপন্সিবিলিটি আছে, ওইটা মাথায় নেওয়ার সুযোগ হয় নাই। সামগ্রিকভাবে চেষ্টাটা করছি। আর আরেকটা জিনিস, আমি যদি মাঝখানে একটু আপনাকে থামাতে, আপনি বলতেছেন যে সোশ্যাল মিডিয়া থেকে আপনি এগুলি মনিটাইজ করতেছেন, যে আপনার যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যেগুলো আছে, টুইটারের হ্যান্ডেল থেকে শুরু করে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে মানে যেগুলি প্রত্যেকটাই আপনি আসলে ফেসবুক, ইউটিউব প্রত্যেকটাই আপনি মনিটাইজেশন করতেছেন। টক শো থেকেও টাকা আর কথা আপনি চিন্তা করছেন বা পেয়েছেন আপনি বলছেন। তো আপনি এগ্রো ফার্ম থেকেও কিছু টাকা আপনি পাবেন এরকম আপনি আশা করছেন। তো আপনি কি আপনার কেরিয়ার হিসাবে, যেটাকে আমরা কেরিয়ার বলি, বা মানে কিভাবে আয় করবেন, কিভাবে কি করবেন, সেটা কি কোনো কিছু ঠিক করেছেন যে আপনি চাকরি করবেন কিনা? যেটা আপনি বলছিলেন যে আপনি কি কোনো চাকরি চাচ্ছেন, চাকরি করবেন, বা আপনার কোনো চাকরি? আমি আসলে নির্বাচনের পরে আরেকটা কাজ শুরু করেছি, এটা আসলে আমি এমনি বলতে চাই নাই, কিন্তু হচ্ছে আমি, যেহেতু আপনি বললেন, আমি আইন পড়াশোনা শুরু করেছি। আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে আমি ভালো করতে পারবো আইন পেশায়, এবং ওইটা আমি মনে করি উপার্জনের জন্য একটা ভালো জায়গা। আমার মনে হয় ভালো সিদ্ধান্ত হয়েছে, কাজে লাগবে। হ্যাঁ, ভালো সিদ্ধান্ত হয়েছে সেইটি। আচ্ছা, এমনিতে আপনারা দল থেকে কোনো টাকা নেন না, না? যেমন মনে করেন যে দলের জন্য যেহেতু আপনারা এতটা সময় দিচ্ছেন, এত জায়গায় সফর করতেছেন, দল থেকে আপনারা কোনো টাকা নেন না? না না, এরকম না। আসলে আসলে সত্যি কথা বলতে কি, এখন এনসিপির এই স্টার্টিং টাইমটাতে এমন একটা টাইম, ধরেন আমি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আমি ধরেন 4টা জেলা সফর করলাম, আমার একটা গাড়ি যদি আমি ভাড়া নিয়েও যাই এবং ওইটাতে তেল খরচ থেকে শুরু করে ঘুরে আসতে ধরেন আমার 30,000 টাকা খরচ হলো, দেখা গেল যে ওইখানে আমারই 5-10 হাজার টাকা অ্যাড করতে হয় আমার জায়গা থেকে। মানে এইরকম করে যে যার জায়গা থেকে বরং অ্যাড করার মধ্য দিয়ে এখন যাচ্ছে। কোনো ব্যক্তিকে পার্টি দিবে ওইটুকু ফান্ড এনসিপির তো নাই, বরং এখানে আসলে আমরা ইভেন বড় কোনো প্রোগ্রাম যখনই করা হয় তখনই আমাদের খুব একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয় আর কি। আচ্ছা, আমি জানি না, মানে ওই প্রশ্নটা কিভাবে করি, যে আপনি খুব আলোচিত হয়েছিলেন যে আপনি 150 গাড়ি নিয়ে একটি শোডাউন করেছিলেন, এবং সেই ক্ষেত্রে কি এই টাকাগুলি কি অন্য মানুষ দিয়েছে, মানে অন্য মানুষ দিয়েছিল, আপনার পকেট থেকে দিতে হয়েছিল? মানে আপনি তো তারপর আপনি ইলেকশন করেছেন, তাহলে আপনার তো অনেকগুলি টাকা আসলে ব্যয় হয়েছে। মানে এইটা দিয়ে কি আপনি লোনের মধ্যে আছেন? কারণ আপনাকে অনেক ধরনের শোডাউন শো অফ করতে হয়েছে সেই সময় আপনি যেতে, তো সেটার মধ্যে কি আপনি লোনে আছেন, জমি বিক্রি করেছেন, কি মানে কি করেছেন আসলে? আসলে ভাই, আমি যখন হচ্ছে তখন বাসায় যাই, এটা আমার কাছে এখন মনে হয় আর কি, আমি যদি এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আগে যেতাম তাহলে হয়তো আমার প্রসেস ওটা হতো না, অন্য একটা হতো। কিন্তু ওইখানে আমাদের ওই দিন আসলে একটা ইফতার পার্টি ছিল, এবং আমার পার্টি তৈরি হওয়ার পরে, অভ্যুত্থানের পরে আমি প্রথম তখন বাড়িতে গিয়েছিলাম, আমার গ্রামের বাড়িতে। তো পুরো রংপুর বিভাগের যারা এনসিপির শুভাকাঙ্ক্ষী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, আমার 5 উপজেলার, এমনকি সবাই তো এটা ভেবে নিয়েছিল পার্টি হয়েছে আমি নির্বাচন করব। সো আমার আসনের অনেক শুভাকাঙ্ক্ষী মিলে প্রায় 100টার মতো গাড়ি ছিল, যেগুলোকে মিডিয়া বিভিন্নভাবে বাড়িয়েছে। যাই হোক, তো নর্মালি হচ্ছে ওইখানে 100টা গাড়ির মধ্যে আমার ভাড়া দিতে হয়েছিল 20টা গাড়ির মতো, যেগুলো হচ্ছে আমরা ঠিক করেছিলাম। বাকিগুলো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারপরে বিভিন্ন রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী বা যারা আমাদের এনসিপি নেতাকর্মী আছে, তারা তাদের মতো করে ম্যানেজ করে নিয়ে এসেছিল। প্রত্যেকটা মাইক্রো, মানে ওটাতে একটা জেলার, আমার পঞ্চগড় জেলার এক প্রান্তে এসেছিল, আমার উপজেলা পর্যন্ত গিয়েছিলাম, তো একটা মাইক্রো ভাড়া ছিল 5,000 করে। তো এটা আমি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম, আমার মাইক্রো ভাড়া দিতে হয়েছিল 1 লাখের মতো, আর ইফতারটাতে আমাদের খরচ হয়েছিল প্রায় 1 লাখের মতো।
গ্রামের ইফতার যেরকম না তো এইটা এই আপনি 2 লাখ টাকা এইটা আপনি একদম টোটাল। বলছিলেন, হ্যাঁ আমি একটু এইটা বলি। জি এইটা আপনি জি বলছিলেন যে আপনি একটু যদি দ্রুত শেষ করেন, কারণ হ্যাঁ অনেকগুলো আমি প্রশ্ন শেষ আছে। করি। জি তো ওইটা আসলে ছিল টোটালি ওই খরচটা পারিবারিক ভাবে। আর আপনি নির্বাচনের যেটা বললেন, হুম। নির্বাচনে আসলে সত্যি কথা বলতে আমার নির্বাচন হলো 12 ফেব্রুয়ারি। 1 থেকে 4 ফেব্রুয়ারি আমি আমার ইউনিয়ন এবং ওয়ার্ডের যারা নেতাকর্মী ছিল তাদের একটা ওই চা খরচ হয়, তারা ওই নাসির ভাই বলতে পারবো, আপনিও দেখেছেন হুম যে তারা একটা ওই ছোট করে প্রত্যেক ইউনিয়নে একটা অফিস হুম বানায়, হুম কাপড় দিয়ে ওইখানে হুম চা হুম খায়, ওই হুম চায়ের বিল হয়। হুম তো আমি এটা দিতে পারি নাই দেখে আমার প্রচারণায় একটা আমি ওই টাইমে বিশাল একটা ঘাটতির মধ্যে দিয়ে গিয়েছিলাম, মানে প্রচারণাটা পিছায় গেছিল। তো পরবর্তীতে আমি কিছু পারিবারিকভাবে ম্যানেজ করি, কিছু কিছু শুভাকাঙ্ক্ষীকে আমি মেসেজ দেই যে আমার তো 5 বছর একটা নির্বাচন, আমাকে এখানে একটু হেল্প করলে ভালো হতো, এরকমের মধ্য দিয়ে গিয়েছি। এবং আমার কাছে মনে হয় আমার অপোজিশনের প্রার্থী যত খরচ করেছে আমি তার 5 ভাগের 1 ভাগও করতে পারি নাই। এবং তারপরেও সর্বশেষ 2 দিনে একটা বড় খরচ হয় নির্বাচনে, ওইটার জন্য আমার বেশ ভালো একটা ঋণ করতে হয়েছে, যেটা আমার শোধ করতে অন্তত 2 বছর লাগবে। ওকে। আমি শুধু মানে ওই লেজের প্রশ্নটা করি আর কি, যেসব শুভাকাঙ্ক্ষীরা আপনাকে 80টার মতো গাড়ি জোগাড় করে দিয়েছিলেন একদম হঠাৎ করে, সেই শুভাকাঙ্ক্ষীরা কি এখনো আসেন? মানে আমি আপনাকে বলি যে ওই সময় তো আসলে এনসিপি হয় নাই, যারা আপনাকে গাড়ি দিয়ে হয়েছিল ভাই, এনসিপি হওয়ার পরে গিয়েছিল। এনসিপি হওয়ার পরের ঘটনা এটা, তাই না? মানে জি পরের ঘটনা। 27 ফেব্রুয়ারি 2025-এর পরের ঘটনা এটা। জি এটা ওকে আমি ওকে, এপ্রিলে রাইট রাইট, সরি গিয়েছিলাম। সরি, মাই ব্যাড। তো ওরা কি এখনো আপনার শুভাকাঙ্ক্ষী আছেন? মানে তারা কি, মানে আপনি ভাই আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিই। কেন আমি এই কথা বললাম, আমি আপনাকে শেয়ার করি, 80টা আপনার ঠিক আছে ভাই, আমি কোনো আপনাকে শেয়ার সমস্যা করি। আমি জনাব হাসনাত আব্দুল্লাহ বর্তমান এমপি, তাকে বলতে চেয়েছিলাম যে আপনি তো এখন এত গাড়ি চড়েন, তো উনি আমাকে জানতে চেয়েছিলেন যে আপনি জার্মানিতে এখানে কি গাড়ি চড়েন, জার্মানিতে কি গাড়ি চড়েন, এবং উনি আমাকে বলেছিলেন যে 1000 খালেদ মহিউদ্দিন আছে, বা হাজার হাজার বা শয়ে শয়ে খালেদ মহিউদ্দিন আছে যারা গাড়ি দিবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে জানতে চাই যে এই যে 80টি গাড়ি যে আপনার, তারা কি এখনো আপনার সেরকমই শুভাকাঙ্ক্ষী কিনা? আপনি চাইলে ভাই এর চেয়েও মানে বেড়েছে এটা? যদি আমি বলি আপনাকে, জি আমার 80টা গাড়িতে মানুষ আসতে পারে 10 জন করে, মাইক্রোগুলাতে 800 জন। হুম আমি পঞ্চগড় আমার শুধু এক আসনে ভোট পেয়েছি 1,68,000। হুম আমি আপনাকে বলেছি যে শুধু আমার আসন না, আমার জেলা না, পুরো রংপুরের যারা এনসিপির ওই মুহূর্তে করতে আগ্রহী ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছিল, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, মানে হয়তো আমি আমার জায়গা থেকে এটা এখন ফিল করতে পারি না, কিন্তু আপনিও আপনার জায়গা ওকে থেকে হয়তো এই জিনিসটাকে ফিল করতে পারবেন না, কিন্তু তাদের যে একটা ক্রেজিনেস ছিল, যে একটা অভ্যুত্থান হয়েছে, সেখানে সামনের সারিতে তাদের একজন বন্ধু আছে, তাদের একজন আত্মীয় আছে। তো আমি মনে করি যে 1,68,000 হয়েছে 800 থেকে, এই সংখ্যাটা এখন আরো অনেক বেশি। না, এবং আসলে তারা কি সরাসরি যারা আমাকে- যারা গাড়িতে চড়ে এসেছে তারাই তো শুধু আপনার ভোটার নন, অনেকেই থাকতে পারেন মাঠে ময়দানে, অনেকেই জড়ো হয়েছিলেন শুধু যারা গাড়িতে। ওই আপনি হিসাবটা দেখেন না, ওই হিসাবটার 800 আর তুলনায় একটু 1,68,000 ওই হিসাবটার তুলনায় একটু স্ট্যাটিস্টিক্যাল জার্গন হলো, কারণ হচ্ছে যে না কারণ না না, যাবে ভাই, কারণ 1,68,000-এর আর যদি 800 কম্পেয়ার করি, হয়তো 180 ভাগের 1 ভাগ এসেছে। সো আপনার তো আপনি মানে যেই উপসংহারে আসতে চাইছিলাম যে আপনার শুভাকাঙ্ক্ষীরা বা আপনাকে যারা সমর্থন করছে তাদের সংখ্যা আসলে আছে, ওই সময়টার চেয়ে এখন একটু বেশিই হবে, কম হবে না। বেশি আছে ইনশাআল্লাহ। ওকে জি ঠিক আছে। আমি আরো এইসব ব্যাপারে আরেকটু পরে, মানে দলের ব্যাপারে আরেকটু পরে প্রশ্ন করবো। আমি একটু আসতে চাই জনাব নাসির আপনার কাছে। জনাব নাসির, আপনি কিছু একটা বলতে চাইছিলেন, সেটি একটু যদি বলতেন এখন। না, ওই যে জনাব সার্জি যেটি বললেন যে শুধুমাত্র তাদের রাজনৈতিক ছাত্র সংগঠন, শুধু নিয়মিত শিক্ষার্থী, এটি আসলে এখনই কনক্লুশন করার কোনো মানে সিচুয়েশন আসলে আমরা আসিনি। কারণ 2025 সালের অক্টোবর মাসে তাদের ছাত্র সংগঠন গঠিত হয়েছে, 1 বছর কিছু সময় হয়েছে। এখনকার কথাই তো আমরা এখন বলবো, তাই না? না 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 না, সুতরাং ভবিষ্যতের কথা আমরা কেউই জানি না। ভবিষ্যতে এমন হইতে পারে ঠিক যে আছে। বিএনপিতে 24-এর উপরে গেলেই আর কেউ ছাত্রদল থাকতে পারবে না, মানে হইতেও তো পারে। না, হতে পারে। হ্যাঁ, সেজন্য না, আমার যেটা বক্তব্য- এখন তো সার্জিসের পক্ষে তো ভবিষ্যৎ বলা সম্ভব না, তাই না? ও তো এখনকার কথাই বলছে। যেটি না না, সেটা ঠিক আছে। আমি বলার চেষ্টা করছিলাম যে জি। যেহেতু 1 বছর ছাত্র সংগঠনের মাত্র বয়স, সুতরাং তাদের পক্ষে নিয়মিত শিক্ষার্থীদের করা অনেক বেশি সহজ হয়েছে, জি। যেটি বাকি ছাত্র সংগঠনগুলোর পক্ষে করা সহজ হয় না না। না, আমরা আমরা কিন্তু জনাব নাসির, আমি পার্সোনালি কিন্তু বাস্তবতার নিয়ে প্রশ্ন করি নাই। আপনি ছাত্রদলের নেতা 12, 13, 15 বছর আছেন, সেটা আরো 15 বছর আপনি থাকেন। আপনি থাকলে আমার সুবিধাই, অসুবিধা না। আমি নাসির ফোন করে বলতে পারবো যে নাসির এই কাজটা করেন না, আমার এটা উপকার করেন না। আপনি যেহেতু আমাকে, তো সেটা আমার কোনো প্রবলেম না। আমি প্রক্রিয়াটা জানতে চাইছিলাম। আচ্ছা, যখন এই প্রসঙ্গটা উঠলই, তাহলে একটু আপনার কাছে একটু জানতে চাই যে এই ছাত্রদলটার মানে আমার একটা টাকা পয়সা নিয়ে খুব জানার আগ্রহ, বুঝছেন ভাই? মানে এইটা আমার একটা খুবই জানার আগ্রহ। এই ছাত্রদল কেমনে চলে, মানে এটার টাকাটা কোত্থেকে আসে? আমি এই প্রশ্নটা এনসিপির একজন শীর্ষ বা কেন্দ্রীয় নেতা তিনি আমাকে বলেছিলেন, এটা আমি আজকে জনাব সার্জিসকেও জানতে চাইবো যে এনসিপি কিভাবে চলে, সেটা উনি আমাকে বলেছিলেন, যেটা ওপেন করে দিবেন
ওপেনে এসে আপনি এটা দেখে যেতে পারেন, আমাদের কোনো অসুবিধা নাই। ছাত্রদলেরটাও যদি আমি একটু শুনতে চাই, ছাত্রদল বা বিএনপি এটা কিভাবে চলে, যদি আমাদের একটু বলেন টাকা পয়সা দিক দিয়ে। ছাত্রদলের বিষয়ে আমি বলতে পারবো। জি। সেটি হচ্ছে ধরুন আমরা 2 বছরের অধিক সময় দায়িত্ব পালন করছি। ছাত্রদলের দৈনন্দিন হচ্ছে ধরুন কোন একটি প্রোগ্রাম হয়ে থাকে, যেটি ধরুন ছোট প্রোগ্রাম অথবা বড় প্রোগ্রাম। তো ছাত্রদলের বেসিক্যালি প্রোগ্রামগুলো যখন সেট করা হয়, ধরেন একটি সমাবেশ হবে, তখন সেই প্রোগ্রামের উপলক্ষে ধরেন একটা ব্যয় নির্ধারণ করা হয় যে কিরকম হবে। ধরেন আমরা শাহবাগে একটি সমাবেশ করব, সেই প্রোগ্রামে ধরেন ব্যানার করতে হচ্ছে অনেকগুলো, মাইক খরচ বা নেতা কর্মীদের জন্য আমাদের সামান্য পরিসরে যাতায়াত খরচ, সেগুলো নির্ধারণ করে ছাত্রদলের সাবেক যে সকল নেতৃবৃন্দরা রয়েছেন, বিভিন্ন চাকরি করে থাকেন, ব্যবসা বাণিজ্য করে থাকেন, আমরা তাদেরকে অনুরোধ করি যে খরচের কিছু অংশ পাঠানোর জন্য। এর বাইরে আমাদের দলের পক্ষ থেকে, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা সহযোগী সংগঠন, একটু করে বুঝি যে আপনারা অনুরোধ করেন যে খরচের একটা অংশ পাঠানোর জন্য। তো ওইটা কি মানে প্রকাশ্য থাকে, মানে এমন নাসির আমি আপনাকে চিনি সেই জন্য আমি আপনার কথা বলতেছি না, কিন্তু আপনি তো সবসময় ছাত্র থাকবেন, মানে আপনি একটু পার্সোনাল নিয়েন না। এমন তো হয় না যে ধরেন বিশেষ বড় ব্যবসায়ী জনাব সার্জিস আলমরে আপনি বললেন ব্যানার করবো, 20,000 টাকা দেন, 10,000 টাকা আপনি পকেটে রাখলেন, 10,000 টাকা ব্যানারের জন্য দিলেন, এইটার কোনো সুযোগ আছে কিনা? আমি আমার 2 বছরের দায়িত্ব পালনকালীন সময়ে এরকম কাউকে বলি নেই, মানে যে না সেটা তো আপনি ব্যক্তি, আমি বলছি সুযোগ আছে কিনা, সুযোগ আছে মানে এটা কি অডিটে আছে, প্রকাশ্যে লেখা আছে যে মানে কত টাকা নিচ্ছেন, কত টাকা খরচ হচ্ছে? না, প্রকাশ্যে নিয়ে থাকে না। ধরুন যারা দিচ্ছে তারাও প্রোগ্রামের মাত্রা বুঝেই দিচ্ছেন, আর তারাও, আমরাও এরকম ভাবে চাই না যে আপনি এত টাকা দেন। যেন একটি প্রোগ্রামের কি ধরনের খরচ হবে উনি এই বিষয়ে অবগত, কারণ উনি এই সংগঠন করে এসেছেন। অথবা আমি আরো 10 বছর পরে তো আমি বুঝতে পারবো যে কিরকম খরচ। না সেটা ঠিক আছে, জনাব নাসির আমি বলি, আমরা পাড়ায় শিল্ড ফুটবলের আয়োজন করতাম, তো সেটার মধ্যে থেকে তো আমরা পাড়ার যারা মুদি দোকানদার আছেন ঢাকাতেই 20 টাকা 25 টাকা 30 টাকা তো নিতাম, কিন্তু নেয়ার পরে শিল্ড এবং ফুটবল খেলার আয়োজন করতে খরচ হইতে হচ্ছে ধরেন 500 টাকা, আর 100 টাকা 50 টাকার আমরা চটপটি খাইতাম, আমরা যারা কমিটি আছে। ওরকম চটপটি খাওয়ার পয়সার স্কোপ আছে কিনা সেটা আমি জানতে চাইছিলাম। না, আমরা কখনো দেখিনি, বরং প্রোগ্রাম করার আরো না প্রোগ্রাম করার পরে আরো কিছু খরচ বাকি থাকতো, যেগুলোর বিষয়ে বারবার আমরা আমাদের দলের চেয়ারম্যানকে বলতে হয়েছে, বা তখন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিল, ওনাকে বলতে হয়েছে যে কিছু টাকা লাগবে, বা এই টাকাগুলো এটা আমি জানতে চাইছিলাম যে অনেক সময় আপনারা বর্তমানে যিনি প্রধানমন্ত্রী আছেন জনাব তারেক রহমানকে আপনারা অনুরোধ করেছেন যে এই প্রোগ্রাম করতে আমাদের কিছু টাকা লাগবে, তখন হয়তো উনি কাউকে বলে দিয়েছেন অথবা উনি টাকা দিয়েছেন, তাই তো? না, সেটি খুবই সামান্য মাত্রায়, সেটি এমন না, দিয়েছেন উনি, এবং উনি বলে দিয়েছেন মানে দলের মধ্যে থেকে বলেছেন, এবং বেশিরভাগ সময় উনিও খুবই সামান্য পরিসরে আমাদের ছাত্রদলকে দিয়েছেন। ওকে, আমি একটু এনসিপির প্রসঙ্গে আসি। জনাব সার্জিস আলম আপনার কাছে। জনাব সার্জিস আলম, আপনি আসবেন দেখে আমি আপনাদের যেটি ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, এমনকি আমি বোধহয় টুইটার বা টিকটকেও দেখলাম, মানে আমার এখন ঠিক, কিন্তু ওইগুলি আমি দেখছি খুব ভালো করে। সেটাতে মানে নাহিদ ইসলাম সাহেব আসলে আপনাদের দলের কি এখন? আহ্বায়ক। আমি আপনাদের ওয়েবসাইটে ওনাকে লিডার লেখা দেখলাম, এটা হচ্ছে একটা প্রথম প্রশ্ন যে মানে ওয়াই না আপনাদের ওয়েবসাইটে একদম লিডার লেখা। আমি আপনাকে মানে এখনো দেখাতে পারি আপনি যদি চান, যে ওনাকে লিডার লেখা। এইটা কি ইচ্ছা করে? এটা তো মানে ভুল হওয়ার কথা না মনে হয়, আমার মনে হয় যে এটা ইচ্ছা করে কিনা। যাই হোক, এটাও বড় প্রশ্ন না, এটাও বড় প্রশ্ন না। আমার একটা ব্যাপার জানার প্রশ্ন হচ্ছে 2025-এর 27 ফেব্রুয়ারি পরে এই নিয়মিত কাউন্সিল না হয়ে এটা এখনো আহ্বায়ক কমিটি কেন, মানে নিয়মিত কাউন্সিল হতে অসুবিধা কোথায়? আচ্ছা, আমাদের এটা একদম গঠনতন্ত্রে স্পষ্টভাবে ছিল, এবং এটা আমাদের যেটা জিএম মানে কেন্দ্রীয় কমিটির যেটা সভা, সেখানে সিদ্ধান্ত হয় যে আমাদের আহ্বায়ক কমিটিটার মেয়াদ হবে পরবর্তী কাউন্সিল হওয়ার পূর্ব পর্যন্ত, এবং পরবর্তী কাউন্সিল হওয়ার জন্য আমাদের কাউন্সিলে আমরা একটা মানে গণতান্ত্রিক যে ধারাটা, এটা শুধু কথায় না কাজেও যেন আমরা কাজে লাগাতে পারি, এটার জন্য আমরা কাউন্সিলও ঠিক করেছি। কেন্দ্রীয় কমিটির সবাই কাউন্সিলর মানে ভোটার, জেলা কমিটির টপ 5 জন লিডার থাকবেন, জেলা কমিটির টপ 10 জন লিডার থাকবেন ভোটার, আর উপজেলা কমিটির টপ 5 জন লিডার থাকবেন ভোটার। তো আমাদের এটা সর্বশেষ আরেকটা জিএম হয়েছে 1 বছর পার হওয়ার পরে, কিছুদিন আগে নির্বাচনের পরে।
যেখানে সিদ্ধান্ত হয়েছে যে আমাদের আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের এই কাউন্সিলর ফরমেশন, মানে কি আমার একই সাথে কমিটি ফরমেশন করতে হবে, তাহলে কাউন্সিলররা কমপ্লিট হবে। ডিসেম্বরের মধ্যে আমাদের এই কমিটিগুলো কমপ্লিট করতে হবে এবং জানুয়ারি মাসে আমাদের আগামী যে কাউন্সিল হতে যাচ্ছে এই সিদ্ধান্ত এখন মনে করেন পর্যন্ত যে নেওয়া এরকম হয়ে গিয়েছে। মনে করেন আরো বছর খানেক লাগবে এই কমিটিটা হতে, তাই না? না, বছর খানেক লাগবে না, এটা আমাদের সর্বোচ্চ আর 3 মাসের মধ্যে আমাদের কাউন্সিলররা হয়ে যাবে, কারণ সাংগঠনিক দায়িত্বটাতে আমি আছি। ওকে, আগামী 27 জানুয়ারিতে আমাদের কাউন্সিল হবে, প্রথম কাউন্সিল। আমার মনে হয় যে জনাব সাজিদ সালাম, আপনি একটু দেখতেও পারেন ন্যাশনাল সিটিজেন পার্টি BD.com এ লেড বাই বলা আছে নাহিদ ইসলাম ব্র্যাকেটে লিডার, আর আক্তার হোসেন সেক্রেটারি, উনি সদস্য সচিব, এটা মেম্বার সেক্রেটারি হওয়া উচিত। এটা কোনো মানে পরিবর্তন কিনা আমি জানি না, মানে কেন এটা হয়েছে এটা জানি না। আমি পরবর্তী আসলে সর্বশেষ যেটাতে দেখেছি জি, ওই জায়গাটা তো সবকিছু ঠিক ছিল, আমি জানি না আসলে আলাদা চেক করা হচ্ছে কিনা, আমি এটা শেষে আমি আমার মনে হয় যে এটা কোনো পরিবর্তন হলো কিনা আমি জানি না। এটাতে আমার কয়েকটা প্রশ্ন আছে, আপনি যদি একটু দ্রুত বলেন। এই আপনাদের দল সম্পর্কে বলা হয়েছে এটা স্টুডেন্ট লেড, কিন্তু আমি আপনাদের নেতৃবৃন্দের মধ্যে কাউকে এখনো ছাত্র দেখছি না, এটাকে এখনো ছাত্র নেতৃত্বের মাধ্যমে পরিচালিত বলার কারণ কি? না, এটা কোথায় আছে স্টুডেন্ট লেড? এই যে আমি এটা আমি আপনাকে বলি, ন্যাশনাল সিটিজেন পার্টি BD.com, এই পার্টির লার্ন মোর অ্যাবাউট আস, এটাতে যদি আপনি দেখেন এটাকে লেখা আছে স্টুডেন্ট লেড, রাইটস ফোকাসড, সিটিজেন ড্রিভেন, ইনক্লুসিভ। আমি বাংলা পাইলে সুবিধা হইতো, কিন্তু এটার মধ্যে বাংলা না, এটা ইংরেজিতেই আপনি লিখছেন অ্যাবাউট ন্যাশনাল সিটিজেন্স পার্টি। এটা পড়তে গেলে আমি এরকম দেখি, এবং আপনি এটা পরে দেখে নিয়েন। আমি মানে আমার মনে হয় যে আমি দেখতেই পাচ্ছি এটা এখনো আর কি। লেড বাই নাহিদ ইসলাম লিডার, আক্তার হোসেন সেক্রেটারি, এন্ড সালেউদ্দিন সিফাত স্পোক্স পারসন। এনসিপি ইজ নোটেবল ফর বিং দ্য ফার্স্ট। না 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 না, এই যে ভাই, আমার মনে হয় আপনি একটা অন্য কোনো ওয়েবসাইটে গিয়েছেন, কারণ সালেউদ্দিন সিফাত তো আমাদের স্পোক্স পারসন না, আসিফ মাহমুদ স্পোক্স পারসন। আচ্ছা, আমি ন্যাশনাল সিটিজেন পার্টি BD.com, এটাকে আপনাদের ওয়েবসাইট না, আমাদের এটা মানে মনে হয় অ্যাকচুয়ালটা না, আপনি যেটা দেখছেন, কারণ এগুলো তো অনেক ফেক তৈরি হয়। ঠিক আছে, ইফ ইট ইজ নট, আমি তাহলে আর এটা নিয়ে দুই কথাই নাই। আচ্ছা, আমি তাহলে পরবর্তী যেই ব্যাপারটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে যে ওই টাকা পয়সার প্রসঙ্গ, যে আমরা কিন্তু বারবার মানে অন্যান্য নতুন বন্দোবস্তের কথা বা পুরনো বন্দোবস্তের আমরা যে রাজনৈতিক দলগুলির কথা বলি, আমরা বিএনপি আওয়ামী লীগকে মানে আমি যতবার সুযোগ পেয়েছি ততবার একই প্রশ্ন করতে চাই যে আপনারা আসলে টাকা পয়সাটা কোথায় পান, টাকা পয়সাটা জনগণের সামনে প্রকাশ করবে কিনা। আমার কোনো অসুবিধা নাই যে বিএনপি যদি রাজনৈতিকভাবে ধরেন বিএনপিকে মানুষ যদি 500 কোটি টাকাও চাঁদা দেয় প্রতিদিন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমি চাই যে সেটা মানুষের সামনে প্রকাশ করা হোক, এর মধ্যে কে কত টাকা নিচ্ছে, কে টাকা খরচ হচ্ছে সেটাও হোক। এনসিপি আমাদেরকে বলেছিল যে যে এইটা প্রকাশ্যে থাকবে, যে কেউ যে কোনো সময় গিয়ে এটা দেখে আসতে পারবে এবং এটা পাবলিকলি ওপেন করা হবে। এই ব্যাপারটা যদি আপনি একটু বলেন যে এনসিপির এই টাকা পয়সার কোত্থেকে দল কিভাবে পরিচালিত হয়, টাকা কিভাবে আসে, ভাড়া কিভাবে দেওয়া হয়, এটি আসলে আমরা এখনো জানি কিনা, মানে পাবলিক রেকর্ড। আমরা ভাই কয়েকটা এখানে পলিসিতে কাজ করি। আমরা পুরোটা চেয়েছিলাম যেন আমাদের ক্রাউড ফান্ডিং এর মধ্য দিয়ে যায়, আমরা সেই প্রক্রিয়া করেছি এবং সেটা চলছে, কিন্তু ক্রাউড ফান্ডিং এর মধ্য দিয়ে পুরোটা আসলে করা টাফ হয়ে যায় আসলে। তো সেখান থেকে একটা অংশ আসে। পাশাপাশি আমাদের পার্টিতে এখন অনেকগুলো উইং আছে, যেমন ডক্টরস অ্যালায়েন্স আছে, তারপর টিচারদের উইং আছে, ইঞ্জিনিয়ারদের উইং আছে, লয়ারদের উইং আছে, বিজনেসম্যানদের আলাদা উইং করেছি। আমরা এই ধরনের অঙ্গ সংগঠন অনেকগুলো, আমরা মানে পেশাদার যে সংগঠনগুলো আর কি, এই প্রফেশনালস যে অ্যালায়েন্স গুলো, এগুলো অনেকগুলো আমরা তৈরি করেছি। এবং আমাদের ডায়াসপোরা যেটা আছে, দেশের বাইরের প্রবাসীদের সংগঠন, এই জায়গা থেকে আমাদের মোটামুটি একটা ভালো সহযোগিতা কন্ট্রিবিউশন পার্টির জন্য আসে। আরেকটা হচ্ছে আমাদের মাঝে মাঝে যখন বড় প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রামের সময় একটু একটু বুঝে যায়, মানে আপনারা যারা পেশাজীবীদের যারা আছেন তারা আপনাদেরকে চাঁদা দেন, এটা কি জামায়াত ইসলামের মতো ধরেন আয়ের একটা নির্দিষ্ট অংশ আপনারা নির্দিষ্ট করে দিয়েছেন যে ধরেন আমরা 5% বা 10% 9%, এরকম কিছু না, যিনি যত পারেন ভালো দেন পারেন। তো যিনি ভালো দেন তারে কি জনাব সাজিদ সালাম এই কথা বলেন যে আপনি ভালো টাকা দেন তাহলে আপনাকে ওই কমিটির সভাপতি বানিয়ে দিচ্ছি, এটা কি বলে? না না না, এটার কোনো সুযোগ নাই আসলে ভাই, কারণ আমাদের ফাইন্যান্সের দায়িত্বে আলাদা একটা কমিটি আছে আর সাংগঠনিক দায়িত্বে আলাদা কমিটি। ধরেন আমি সাংগঠনিক জায়গাটা দেখি, আমার সাথে ওইটার কোনো সম্পর্ক নাই, আমি ওটা জানিও না, কিন্তু আমার পার্টির যেখানে হিসাবের খাতা আপনি যেটা একটু আগে বললেন, আমরা প্রথমে চেয়েছিলাম এই পুরোটা আমরা একদম কোন ব্যক্তি থেকে আসছে, কত টাকা আসছে, কোন খাতে খরচ হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, এই হিসাবটা পুরোটা আমরা অনলাইনে দিয়ে দিব। কিন্তু এটাতে আমরা হচ্ছে বেশ কিছু যেটা সমস্যা দেখছি, যে ধরেন আমাদের এখানে সাপোজ আমাদের লয়ারদের মধ্যে একজন সিনিয়র লয়ার আছেন, ধরেন উনি মাসে সাপোজ উনি একজন সিনিয়র সুপ্রিম কোর্টের আইনজীবী, উনি মাসে 5 লক্ষ টাকা ইনকাম করেন, ধরেন উনি এনসিপি তে মাসে 20,000 টাকা দেন। এখন উনি এটা প্রকাশ, ওনার নামটা দেখতে চান না ওখানে এই জায়গাটাতে, এবং ওনার কথা হচ্ছে যে আপনাদের যে
আমাদের যে টপ কাউন্সিল, যেটা পলিটিক্যাল কাউন্সিল, ওইখানে হিসাবটা থাকুক, আপনারা জানেন। কিন্তু এটা মানে সামনে আসলে সমস্যা। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলি, এইটাই হচ্ছে নতুন বন্দোবস্ত। উনি যে তার নামটা ওখানে দেখতে চায় না, কারণ উনি ট্যাক্স ফাঁকি দেয়। উনি একটা দুষ্ট লোক। উনি 5 লক্ষ টাকা রোজগার করে, ওনার 6 লক্ষ টাকা ট্যাক্স দেওয়া উচিত বাংলাদেশ গভর্নমেন্টের, সেটা উনি দেয় না বলে উনি ওনার ইনকাম দেখায় হচ্ছে 80,000 টাকা, আপনাদেরকে দেয় 20,000 টাকা। সত্যি এটা, কিন্তু আপনারা তো তাকে বাধ্য করবেন, আপনারা আমারও প্রকাশ্যে দেন, আপনি দিবেন না কেন? না ভাই, আমি এবং বিএনপি আওয়ামী লীগের এরকম বহু লোক আছে, নাসির যদিও এখন হাসতেছে, বিএনপি আওয়ামী লীগের এরকম লোক ভরা, যে এই তারা এরকম। আপনাকে শুধু একটা জিনিস অ্যাড করি, আপনি আপনার একটা সাইড বললেন, কিন্তু আমি যদি আপনাকে এরকম আরেকটা সাইড বলি, যে বাংলাদেশের পাওয়ার পলিটিক্সের যে রাজনীতি, এবং এখনো বাংলাদেশে আমরা দেখি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে তাদের অঙ্গ সংগঠনের যারা আছে, আমরা এরকম অসংখ্য ঘটনা দেখছি। কিন্তু এখন আপনি দেখেন, নাসির ভাইরাই বহিষ্কার করেছে একজনকে গতকালকে, গাজীপুরের একটা মহানগরের ওয়ার্ড ছাত্র দলের সভাপতি হুমকি দিচ্ছে ওইখানে তারেক রহমানকে। কিন্তু আপনি যেটা বলতেছেন, আমি একটু বলি যে আপনি বলতেছেন যে আপনার দলের যিনি ঘোষণা দিয়ে আপনার দল করবেন, উনি আপনাকে চাঁদাটা কেন লুকিয়ে দিবেন? মানে উনি তো এটা, আমি আপনাকে বলছি, উনি যে দিচ্ছে এই তালিকা কিন্তু আমার কাছে আছে, মানে এনসিপির যে পলিটিক্যাল কাউন্সিল বা যে ফাইন্যান্স সেক্রেটারি, তার কাছে একদম নাম ধরে এই তালিকা আছে, আমাদের কাছে হিসাব আছে। কিন্তু এটা আমরা ধরেন একদম পাবলিক করা এখনই কি কারণে যাচ্ছে না? কারণটা হচ্ছে, ধরেন ওই মানুষটা ট্যাক্সও দেয়, আপনি জানেন কিনা, মানে আপনি এটা তো শিওর বলতে পারবেন না। যাই হোক, আমরা একটা কাল্পনিক লোক নিয়েই কথা বলতেছি। না, একটা পরের লাইনটা আমি একটু বলি, যেটা ইম্পর্টেন্ট। সে এটার সংশয় করে বা আশঙ্কা তৈরি হয় যে এটার কারণে অন্য কোনো কালো বদনজর তার উপরে পড়ে কিনা, যেটার কারণে তাকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হইতে হয়। কালো নজর মানে কি? মানে এটা কি রেটরিক নাকি আপনি আক্ষরিক করতেই বলতেছেন? মানে বদনজর মানে মুখ লাগা ওরকম কিছু? না, মুখ লাগানো না। ধরেন ক্ষমতাসীন যারা থাকেন, আমি এখন যে বিএনপি আছে দেখে বিএনপির কথা বলতেছি, ব্যাপারটা এমন না। ক্ষমতাসীন ধরেন ব্যাপারটা কি এরকম যে খালেদ মহিউদ্দিন এনসিপি কে 20,000 টাকা চাঁদা দেয়, এখন নাসিরও গিয়া দাবি করলো যে আপনি আমারও 20,000 টাকা দেন, ব্যাপারটা কি এরকম? হতেই পারে। কিন্তু বাংলাদেশে তো পার্টি সিস্টেম। ভাই, আমি তো এনসিপি করি, আমি ঘোষণা দিয়ে ফেলছি, আমি তোমাদেরকে চাঁদা টাকা দিব কেন? এটা তো হয় না। তার চেয়ে বড় জিনিস যেটা আরো হয় ভাই, মানে আরেকজন এসে চাইলেও এটা বেশি বড় জিনিস না, তার চেয়ে বড় জিনিস যেটা হয়, টার্গেট হয়ে যায়। ধরেন উনার ওই প্রফেশনাল জায়গাটাতেও অন্যান্য রাজনৈতিক দলের অনেক প্রফেশনাল ব্যক্তি আছেন, তারা তাকে টার্গেট করে ফেলে। তার যতটুকু প্রাপ্য বা ধরেন যতটুকু উন্নতি বা ওই পদোন্নতি এটা হওয়ার কথা ছিল, ক্ষমতাসীন দলের অনেকে ওই সার্কেলে যেখানে তার কম্পিটিশন হয়, ওই রেফারেন্সটা দিয়ে তাকে আটকে দেয়, এবং সে তার প্রাপ্যটুকুও তখন পায় না। তো এই ধরনের অনেক অবস্ট্রাগল ফেস করতে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি এই ব্যাপারটা আমি আশা করব যে আপনি আরো অনেক স্বচ্ছতার এটা দিবেন। আমরা যত দিন যাবে তত স্বচ্ছ হবে। আপনি শুধু এই জিনিসটা আপনি একটু বলেন তো আমাকে, যে আমি যখন গুগলে সার্চ দিলাম, আমাদের রিসার্চ টিম, তখন আরো দুটি ওয়েবসাইট আমরা পেয়েছি। একটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন পার্টি BD.com, আর একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি.com। এই দুইটা মানে এই দুইটাতে টাকা ডোনেশন চাওয়া হয়েছে। তো ওইটা কি মানে মানে এগুলি কি আপনাদের পেজ? মানে আপনাদের আমাদের অফিশিয়াল যে পেজটা, কোনটা অফিশিয়াল পেজ কোনটা? কারণ এগুলিতে টাকা ডোনেশন, মানে আমি খুললেই টাকা চাইতে বলছি। তাহলে দেখে বলতে পারবো। এটা আমরা একটা কিছু রিস্ক ফিল করেছি, এবং এটা নিয়ে এইজন্য আমরা নতুন পলিসিতে যাচ্ছি। আমাদেরটা সম্ভবত ncp.bd.org এরকম কিছু একটা, মানে আমি এখনো কনফার্ম না, আমি দেখে বলতে পারবো। কিন্তু আমাদের যেটা অফিশিয়ালটা, এটা আমাদের সবার আমাদের টাইমলাইনে শেয়ার করা আছে, আমার, হাসনাতের, নাহিদের, নাসির ভাই, আক্তার ভাই, সবার টাইমলাইনে শেয়ার করা আছে। কিন্তু আপনাদের নাম করে টাকা চাওয়া হচ্ছে, আপনারা নিশ্চয়ই এটা দেখবেন। এটার মধ্যে ডোনেশন চাওয়া হচ্ছে, এটা আপনাদের নামে ডোনেশন নেওয়া হচ্ছে। এখন হইতে পারে আপনারা নেন না, হইতে পারে আপনারা নেন, আমরা কেমনে বুঝবো? এখনই ঘটনা হচ্ছে যে এটা আপনারা নিশ্চয়ই এটা আপনারা দেখবেন। আচ্ছা, লাস্ট প্রশ্ন, এই সিরিজের লাস্ট প্রশ্ন। আপনারা আমাদেরকে বলছিলেন যে আপনাদের অফিসটা আপনারা কার থেকে বাসাটা ভাড়া নিচ্ছেন এবং কারে কত টাকা ভাড়া দিচ্ছেন, সেটাও আমাদেরকে দেখাবেন, রসিদ টসিদ সবকিছু, যেগুলি আমাদেরকে বিএনপি দেখায় না। আওয়ামী লীগের তো সবকিছুই নিজেদের কেনা, ধানমন্ডিতে কিছুই আমাদেরকে তো বলেও না, আপনারা দেখাবেন বলছিলেন। সেইটা কি আপনারা জানেন কিছু, যে কার থেকে, মানে ওই অফিসটা কার থেকে আপনারা ভাড়া নিচ্ছেন, কারে? আমাদের অফিসটা আমাদের প্রায় 3,000 স্কোয়ার ফিটের। তো ওইটুকু অংশের, ওটা ধরেন একটা বিল্ডিং, যে বিল্ডিং এর 15 তলায় ওইরকম অংশ আছে 6টা। তো 6টার মধ্যে একটা অংশ আমাদের ভাড়া নেয়া, এবং ওইটুকুর যিনি মালিক, ওই অংশটুকুর যেমন ভাবে ফ্ল্যাট ব্যক্তি ধরে কিনে নেয়, যে ব্যক্তিটা ফ্ল্যাট কিনে তাকে ভাড়াটা দিতে হয়, বাড়ির মালিক কেনা। তো ওইটার যিনি মানে যার, তাকে আমরা প্রতি মাসে ভাড়া দেই। শুরু থেকেই প্রতি মাসে আপনারা ভাড়া দেন? শুরু থেকে আপনারা প্রতি মাসে ভাড়া দেন। মানে রূপায়ণ টাওয়ারে এটা অবস্থিত হইলো, সেটি রূপায়ণ টাওয়ারের সাথে কোনো সম্পর্ক নাই, ওই ফ্ল্যাটটি আরেকজন ব্যক্তির, এবং তাকে আপনারা ভাড়া দেন, এই তো? জি জি। এবং সেটি আপনারা শুরু থেকেই ভাড়া দেন?
হ্যাঁ, আমাদের কাছে তো প্রতি মাসের রিসিট আছে। প্রতি মাসের রিসিপ্টও আছে। ওকে, আমরা তাহলে পরবর্তী প্রসঙ্গে জনাব নাসিরের কাছে যাই। জনাব নাসির, আপনিও কিছু বলার জন্য একটু উসখুস করতেছিলেন, আপনি কি একটু বলবেন? যদি সংক্ষেপে বলেন তাহলে আমি পরবর্তী প্রসঙ্গে যাচ্ছি।